সর্বভারতীয় দল, তার এক্সিস্টেন্স কি? সর্বভারতীয় দলের এই তার এক্সিস্টেন্স। 60টা এমএলএ চলে গেল, তার প্রতীক নিয়ে এখন তার প্রতীক থাকবে কিনা সে হচ্ছে অবস্থা। এই হচ্ছে এই তার সর্বভারতীয় দলের অবস্থা। এটা 1 মাস যেতে না যেতে এই অবস্থা হয়ে গেল। উনি অভিনয় করছেন কমপ্লিটলি এটাকে। যা যা উনি করেছে সেগুলো ওনাকে বলতে হবে। উনি মেয়াজ হারিয়ে ফেলে নিজেকে ভাবছেন যে সিআইডির কাছে আমি পার পেয়ে যাবো। মুখে শুধু বলবে যে সর্বভারতীয় দল। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট সোমনাথ সাহা। প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। দাদা, প্রথম যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক যে সিআইডি হাজিরা, সেই হাজিরা এক সময় এড়াচ্ছিলেন, দেখা গেল কিন্তু সেই হাজিরা এড়াতে পারলেন না, অবশেষে তাকে রীতিমতো বাধ্য হয়েই একদম সিআইডি দফতরে হাজিরা দিতে হলো। কি বলবেন? প্রথমেই পলিটিক্যাল ডেইলির সমস্ত দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, এবং আপনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, আপনাকেও অকুণ্ঠ ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, হাইকোর্টের যে বেঞ্চে পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছে যে অ্যাজ রিকোয়ার্ড ফর ইনভেস্টিগেশনস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। টিল দ্য টাইম 3 উইক্সের মধ্যে সিআইডি কোনো কোরেসিভ অ্যাকশন নিতে পারবেন না। দ্যাট ইজ বিন রিফ্লেক্টেড ইন দ্য অর্ডার শিট, আপনারা পেয়েছেন সেগুলো। তো তদন্তের স্বার্থে যা যা জিনিসপত্র ঘটেছে, যে এই বিধানসভা সই সংক্রান্ত ব্যাপারে এন্টায়ার ব্যাটারটা পুরোটাই একদম পুরো একটা বিগ কনস্পিরেসি, ঠিক আছে? সেটার জন্য যা যা প্রক্রিয়া দরকার সিআইডি সব সিজার করবে, সব জায়গায় সার্চ করবে, যতবার চাইবে তার ইন্টারোগেশন করবে। হাইকোর্ট সেই ব্যাপারে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র সে অর্ডারের সেটা রিফ্লেকশন হয়েছে। দ্যাটস অল। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে গতকাল এতবার জেরা করা হলো সিআইডি দপ্তর থেকে, বারবার শোনা যাচ্ছে সূত্র মারফত খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে ফেলছেন একটা ইন্টারোগেশনের সময়। বিকজ 5.5 ঘন্টা জেরা করেছে। এবার মেজাজ এখন উনি যদি উনি তো অ্যাকচুয়ালি তৃণমূল পার্টিটাই হচ্ছে আমি আর আমিত্ব, তারা কালেক্টিভ ডিসিশন নিয়ে চলতে পারেনি। তো উনি ভাবছে যে ওনার সরকার এখন চলছে, উনি ওনার আপনি তো দেখেছেন যে ওনার বাড়ির সামনে কত সিকিউরিটি ছিল। একটা প্রধানমন্ত্রী দেশের যা সিকিউরিটি না পায়, উনি তার থেকে মনে হয় বেশি সিকিউরিটি পেত। উনি ভাবছে আমার সব কিছু আগের মতোই আছে। সিআইডির লোকেরা সবাই ভাবছে যে ওনার ক্যামাক্সেডে এমপ্লয়ি। দাদা, দেখা যাচ্ছে মেজাজ হারিয়ে ফেলাটা অবাস্তব বা অবিস্মরণীয় কিছু নয়। বিকজ অফ দ্যাট উনি সত্যিগুলো বলতে ভয় পাচ্ছেন, উনি অভিনয় করছেন কমপ্লিটলি এটাকে। ওনাকে ইন্টারোগেশনে যা যা উনি করেছে সেগুলো ওনাকে বলতে হবে। উনি মেজাজ হারিয়ে ফেলে নিজেকে ভাবছেন যে সিআইডির কাছে আমি পার পেয়ে যাবো, সেটা না। ল ইজ মুভ ইটস ওন কোর্স অফ অ্যাকশনস। কিন্তু তাহলে যে যা ঘটনা ঘটেছে বা উনি যা যা করেছেন তার পরিপ্রেক্ষিতে ওনার কি এবার জেল হেফাজত হতে পারে? কি বলবেন? সেটা তো সময় বলবে যে সিআইডি কি সিজার পেয়েছে, সই কারা কারা সই করেছে সেই খাতায়, সেই রেজিস্টারে অরিজিনাল তারা সই করেছে কিনা, ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টস সেখানে থাকবে, তারা বলবে সই করেছে কিনা। আজকে এই যে বিধানসভার যে একটা স্পিকার নির্বাচন প্রক্রিয়া, সেখানে কি হয়, যারা হাউসে মনোনীত হয়েছে তারা প্রত্যেকে সই করে রেজলিউশন করে বিরোধী দলনেতা নমিনেট করে সেটা প্রপার ফরম্যাটে, সেটা যেমন সাপোজ ধরুন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটার হেডে গেছে মাননীয় স্পিকারের কাছে যে বিধানসভা বিরোধী দলনেতা হবে, তো প্রসেস তো সেটা না। সব বিধায়করা মিলে একটা নাম প্রপোজ করবে, সেই নামটা গিয়ে যাবে হচ্ছে বিধানসভার স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের কাছে। স্পিকার তখন সব বিধায়কের প্রপোজাল মেনে বিরোধী দলনেতাকে পজিশন দেবে, তুমি বিরোধী দলনেতা। আজকে অ্যাসেম্বলিতে যখন শাসক দলের আমাদের ভারতীয় জনতা পার্টির যখন স্পিকার নির্বাচিত হলো, সব কটা মেম্বার মিলে সহমত হয়ে গভর্নরের কাছে দিয়েছে। গভর্নর সেটাকে অ্যাকসেপ্ট করে স্পিকার নির্বাচনের জন্য দিয়েছে, কি বলে আমার ক্লিয়ারেন্স দিয়েছে, এবং সেই স্পিকারকে প্রোটেম স্পিকার আসন গ্রহণ করিয়েছে। একটা প্রসেস আছে, এভরিথিং এ কনস্টিটিউশনাল প্রসেস। এই যে মন্ত্রী সব নির্বাচন হলো, মন্ত্রী যে নোটিফিকেশন সেটা কে দিয়েছে? সেটা চিফ সেক্রেটারি দিয়েছে অন বিহাফ অফ দ্য গভর্নর, যে প্রত্যেক মন্ত্রী এই দপ্তর পেল, চিফ মিনিস্টার থেকে শুরু করে এন্টায়ার এমওএস। তো প্রসেসটা তো ফলো করতে হবে। ইফ ইউ নট ফলো দ্য প্রসেস অফ দ্য এসওপি, দেন তাহলে সিস্টেম বলে কোনো বস্তু থাকবে না। তো উনি এখন চেয়েছে যে তৃণমূলের যেরকম রাজত্বকালে যেরকম তার একটা অনাচার সৃষ্টি হতো, সেই অনাচারের মধ্যে উনি ভেবেছেন যে আমি এখানে সর্বা আমি এখন আমার লেটারটা দিয়ে দেবো, দিলে বিরোধী দলনেতা নির্বাচন হয়ে যাবে। এটা তো অবাস্তব। সিস্টেমের বাড়িকে তুমি কিছু কাজ করতে পারবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন করে দিয়েছে কার কি পাওয়ার আছে। দ্যাটস ইট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একদম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি এবার উল্টো সুর গাইছেন। একের পর এক বিধায়ক তো উল্টো সুর গাইছে, সাংসদরা উল্টো সুর গাইছে, এবং তিনি এবার উল্টো সুর গাইছেন। তিনি বলছেন যে অভিষেকের জন্য দায়ী এর জন্য, এবং অভিষেকের জন্যই নাকি তারকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। কি বল?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সংসদ, উনি যথেষ্ট সিনিয়র আইনজীবী এবং উনি 2022 এই কথার রিপিটেশন করেছিল। ওই বললাম আমি তো, যে সবাই ভাবে, তিনি ভাবেন যে সবাই, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাটা রিপিটেশন করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবে যে সবাই তার ক্যামাক্সের এমপ্লয়ি। প্রত্যেকটা মানুষের একটা সম্মানের ব্যাপার আছে। আমরা যখন একটা অ্যাডভোকেসি প্রিফার, আমরা একটা রাষ্ট্রবাদী আইনজীবী, নর্মাল আইনজীবী, প্রত্যেকে একটা রেসপেক্টফুল ব্যাপার আছে। আজকে যদি সে রেসপেক্টটা সে না করে, রাত্রি 12:30টার সময় যদি অ্যাজ পার আপনাদের চ্যানেলে দেখে সবাই শুধু আমি দেখেছি যে তাকে কেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো কনক্লুশন করা হচ্ছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভুললে চলবে না। টিএমসি পার্টির উত্থানের পেছনে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় বহু মামলা সে লড়েছে পার্টির, ঠিক আছে? সুতরাং সেটা ভুললে তো চলবে না। তো এটাই তো তৃণমূলের কালচার, যে কোনো রকম কিছু, সব কিছুতে অ্যারোগেন্স, সব কিছুতে আমি যা বুঝবো সেটাই ভালো, বাকিরা মতামতে কোনো গুরুত্ব নেই, এক্সেসিভ অ্যারোগেন্স। আজকে ভাবুন, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এগেনস্টে গাড়িতে দাঁড়িয়ে বলছে 4 তারিখের পর সবাইকে এই কথা হবে, হুমকি দেওয়া হবে। এটা বলতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর এগেনস্টে? এটা বলতে পারে কখনো একটা এরকম ভাবে? এত তার ক্ষমতা হয়ে গেল, একটা মুখে শুধু বলবে যে সর্বভারতীয় দল। তার এক্সিস্টেন্স কি সর্বভারতীয় দলের? এই তার এক্সিস্টেন্স? 7টা এমএলএ চলে গেল, তার প্রতীক নিয়ে এখন তার প্রতীক থাকবে কিনা সে হচ্ছে অবস্থা। এই তার সর্বভারতীয় দলের অবস্থা। এটা 1 মাস যেতে না যেতে এই অবস্থা হয়ে গেল। এতগুলো এমপি, এতগুলো এমএলএ তারা বিদ্রোহ করে বলছে আমরা নিঃশ্বাস নিতে পারছি না, আমরা এখন প্রাণ ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। এটা কি সর্বভারতীয় দলের নেচার? তৃণমূল কংগ্রেস একদম ক্ষমতায় থেকে চলে যাবার পর থেকে বহু ঘটনা ঘটেছে এবং দেখা গেল যে বিক্ষুব্ধ যে তৃণমূল, সেই তৃণমূলের সংখ্যা দিনকে দিন বাড়ছে এবং সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, মানে তারাও অব্দি বেরিয়ে আসলেন একদম ফলাফল ঘোষণার হওয়ার মানে প্রায় 1 মাস, ফলাফল ঘোষণার হওয়ার পর থেকে প্রায় 1 মাস, 1 মাসের মধ্যে একটা দলের এরকম অবস্থা। আইডিওলজিক্যালি তারা নিজেদেরকে সেখানে ফিট করাতে পারছিলেন না। কিছুটা তাদের ক্ষমতার লোভের জন্য, কিছুটা তাদের পজিশন বজায় রাখার জন্য তারা সেখানে চুপ করে এতদিন পেশেন্স লেভেলটাকে মেনটেন করে গেছেন। যেই তারা একটু স্পেস পেয়েছেন, তারা এখন প্রাণ করে নিঃশ্বাস নিয়ে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। বিকজ অফ দ্যাট তারা কোনোদিনই তাদের মতামত সেখানে ব্যক্ত করতে পারেনি, বা তাদের মতামত বা তাদের অ্যাডভাইস সেখানে অ্যাকসেপ্টেড হয়নি। সিঙ্গেল ওয়ান ম্যান ডিসিশন হয়েছে। পার্টিতে একটা পার্টি কোনো ওয়ান ম্যান ডিসিশনে চলে না, ইটস এ কালেকটিভ এফর্ট। সবার ডিসিশনে পার্টি চলে, পার্টি একজন করে তৈরি হয় না। তো আজকে তার ভবিতব্য যা হওয়ার সেটাই হয়েছে। সংসদে দেখা যাচ্ছে একের পর এক বিদ্রোহী যে তৃণমূল, তার সংখ্যা বাড়ছে এবং সেলিব্রিটি যে তৃণমূল দলের যে বিধায়ক বিধায়িকা বা সাংসদরা রয়েছে, তাদের মধ্যে এখন সব থেকে বহু চর্চিত নাম সায়নী ঘোষ এবং শতাব্দী রায়, পার্থ চট্টোপাধ্যায়, ইউসুফ পাঠান, এবং প্রত্যেকেই এখন তারা দেখা যাচ্ছে যে উল্টো সুর গাইছে এবং 19 জন সাংসদ তারা একসাথে স্পিকারকে চিঠি দিল। কি বলবেন? দেখুন, সেলিব্রিটি যদি বলেন আপনি, তাহলে আমি সেলিব্রিটি কথা যদি আনতে চান, আমি সেটাই বলতে চাই। এই সেলিব্রিটিরা মুশকিলটা কি হয়, এদের পর্দার জনপ্রিয়তাটাকে ভাবে যে আমরা রাজনীতিতে এটাকে ইউটিলাইজ করব। এটা তো অতটা সোজা না। রাজনীতির একটা স্ট্রাকচার এর মধ্যে আসতে হয়। আজকে বিজেপির যেমন, ভারতীয় জনতা পার্টির যেমন একটা মন্ডল কমিটি আছে, সেখান থেকে জেলা কমিটি, সেখান থেকে রাজ্য কমিটি। আমি যদি একটা স্ট্রাকচার ওয়েতে কাজ করে আসি, সমস্ত পার্টির কর্মীরা আমাকে চিনবে, আমার একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হবে। যার জন্য সেলিব্রিটি এবার আমাদের দেখবেন, আপনি খুব কাইন্ডলি মানে করে দেখবেন যে এবার 2021-এ যে আমরা যে যতটুকু একটা মিস্টেক হয়েছিল, দুনিয়ার লোকজন সব এসে গেছিলো, দুনিয়ার সেলিব্রিটি জয়েন করে দিয়েছিলাম, তাকে সবাই লোকাল একটা ইস্যু তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে? এবার কি আমাদের সেটা হয়নি? আমরা সবাই এবার 1-2 বাদ, 1জন 2জন 5জন বাদ দিয়ে যারা পার্টিতে 4-5 বছর ধরে আছে, তারা ছাড়া খুব বেশি লোক আমরা জয়েন করাইনি। কেন? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার একটা সাংগঠনিক কাঠামো আছে। সেই সাংগঠনিক কাঠামো মানে মণ্ডল সভাপতি, মণ্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, এই জায়গাটাতে সবাইকে কাজ করতে হবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুথে বসেছে, ঠিক আছে? আমিও একজন রাষ্ট্রবাদী আইনজীবী, আমিও কিন্তু বুথে বসেছি। বুথে বসে আমি আমার পার্টির ভোট পরিচালনা করেছি সেই 2022 থেকে, ঠিক আছে? সুতরাং আমিও কিন্তু আজকে একটা জায়গাতে সাংগঠনিক পদে এসেছি, এমনি নয়। আমাকে স্পুন ফিডিং কেউ করে দেয়নি যে তোমাকে আজকে একটা পদে বসে দিলাম সাংগঠনিক পদে। আমাকেও মণ্ডলের থ্রু দিয়ে আসতে হয়েছে এবং মণ্ডলে আমি এখন আছি। আমাকেও বুথে বসতে হয়েছে, আমিও কাউন্টিংয়ে বসেছি।
আমি মণ্ডলের সভা অ্যাটেন্ড করেছি। সুতরাং এই সেলিব্রিটিটা মুশকিল কি, তারা পটাশ করে হেলিকপ্টার উড়ে এসে চড়ে বসে, আর তখনই হয় গন্ডগোলটা। তারা ভাবে আমাদের পর্দার জনপ্রিয়তাটা এখানে আমি এটাকে ইউটিলাইজ করে ভোটটা সব ভোটে নিয়ে ভোটে পার হয়ে যাব। এবং মুশকিলটা কি, তাদের লোকাল কর্মীদের সঙ্গে টিউনিং ম্যাচটা হয় না। একটা কথা, সাদা জিনিস ভাবুন, একটা যেটা আপনিও একমত হবেন, একটা সেলিব্রিটিকে যদি আমরা টিভির পর্দায় দেখিনি, তারপরে যখন থেকে ডেলি রাজনীতিকে দেখবো, বিধায়কের অফিসে বসে বা শুধু এমপি হয় তাকে সই করতে হচ্ছে, তখন তাকে কেউ পর্দায় দেখবে? আর আপনার মতামত কি? আমি যদি আপনাকে এই কথাটা বলতে বলি, কোশ্চেনটা করি, তো প্রবলেমটা এই জায়গায় হয়েছে, তারা ভাবে কি যে আমরা ওই পদটার জন্য যাচ্ছি, ভোটে দাঁড়াবো, তারপর দুদিন সংসদে যাবো, দুদিন বিধানসভায় যাবো, বাকি দিন সিনেমা করে কাটাবো। তাহলে তুমি যে বিধানসভার বা লোকসভার দায়িত্ব নিয়েছো, তাহলে সেখানে সার্ভিসটা কে দেবে? তোমাকে তো জনগণ ম্যান্ডেট দিয়ে জিতিয়েছে, তুমি তো জনগণের ভোটে ওই জায়গার ওই এমপি বা ওই এমএলএ সিটে তুমি জিতেছো, তাহলে সেখানে তোমাকে সার্ভিস দিতে হবে। তখন তুমি দেখবে না যে আমি পর্দার সেলিব্রিটি, আমি এখানে আসবো না, তাহলে আমার গ্ল্যামার কমে যাবে। এই জিনিসটাই হয়েছে এখানে, একটার পর একটা সেলিব্রিটিকে বসিয়েছে, তাদের পলিটিক্যাল কেরিয়ার বজায় রাখতে গিয়ে হয় তাদের সেলিব্রিটি কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, বা তাদের সেলিব্রিটি কেরিয়ার বজায় রাখতে গিয়ে পলিটিক্যাল কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এই সেলিব্রিটি যে কথাগুলো আপনি বললেন, তাদের মধ্যে একদম উল্লেখযোগ্য একটা নাম আমি বলছি, রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবীর চোখে দেখতেন। একসময় তিনি বলেও ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবীর সমান। এবং কাকলি ঘোষ দস্তিদার, যে বারাসাতের সাংসদ ছিলেন, তিনিও অবধি মানে এখন সে বলছেন যে তৃণমূলে যতদিন উনি ছিলেন ততদিন উনি নিঃশ্বাস নিতে পারতেন না, এখন তিনি মানে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেন, এত দুর্নীতি ছিল তৃণমূলে। তাহলে তারা এতদিন কেন মুখ খোলেনি, এখন হঠাৎ করে তারা কেন মুখ খুলছেন? ওই যে বললাম যে পদের মোহ, এতদিন মুখ খুললে তার তো পদটাই চলে যাবে। পদের মোহ তাকে থাকতে হবে, তাকে তো সিটে থাকতে হবে, সিটে টিকে থাকতে গেলে তাকে তো অত্যাচার সহ্য করে থাকতে হয়েছে। যেই সে এখন খোলা হওয়ার নিঃশ্বাস পেয়েছে, সে বুক প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে এবং সমস্ত কথা গড়গড় 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 করে বলে যাচ্ছে। বীরভূমের বাঘ মানে অনুব্রত মণ্ডল, তার কথায় আসি। তিনি এবার উল্টো সুর গাইছেন। তিনি বলছেন যে মানে একদম তৃণমূলের যে ভেতরের দিক থেকে তৃণমূলকে তিনি বলছেন যে তৃণমূলে আইপ্যাক তৃণমূলকে শেষ করেছে, এবং তিনি চাইলে দল ছাড়তে পারেন যদি ওনাকে একদম ঠিকঠাক ভাবে জায়গা নেওয়া দেওয়া হয়, বা ওনাকে সম্মান যদি না করা হয়, তাহলে উনি দল ছাড়তে পারেন। কি বলবেন? বীরভূমের বাঘ, খুব সুন্দর বিশেষণ। এবার আমি ছোট্ট একটা কোশ্চেন দিয়ে আপনাকে রিপিট কোশ্চেন করি, যে বীরভূমের অনুব্রত মণ্ডল বীরভূমে কি অত্যাচার আমাদের বিজেপি কর্মীদের সঙ্গে করেছে, এবং যে পাপ সে করেছে সেটা আইনি পথেই তার বিচার হবে, এবং সে পাপ থেকে সে পরিত্রাণ পাবে না। আজকে সে যখন মানে সাধারণ একটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বা সদস্য, সে যখন এত দোদণ্ড প্রতাপ চালাতো, আজকে যখন তার পাওয়ার গেছে, তার পাশে কেউ নেই। তার রাজনীতিতে কি নির্ভর ছিল? পাওয়ার, পুলিশ নির্ভর ছিল, সমর্থক ডেটা নির্ভর ছিল না। যাকে আমরা বলি জননেতা। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন জননেতা, তাকে সারাদিন পুলিশ বেষ্টিত হয়ে চলতে হয়নি, ঠিক আছে? তার সভা হলে ভিড় উপচে পড়তো। তা আজকে সে যদি এতই ভালো বাঘ হতো, সে যদি এতই ভালো জননেতা হতো, তাহলে পার্টি যখন পাওয়ার থেকে চলে গেল, তার পাশে কেউ নেই। এটা কেন হবে? দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য মরালিটি। সে যা অত্যাচার করেছে, সে যা পাওয়ারকে মিসইউজ করেছে, সে যা মানুষের মানে চূড়ান্ত পর্যায়ে যে ক্রাইমটা সে করেছে, তার তো সেটা ওন কোর্স অফ অ্যাকশনের বিচার হবেই হবে। এখন বাঘ না অন্য কিছু, সেটা তো সময় বলবে। আচ্ছা, একদম বলা হচ্ছে যে বিজেপির রাজ্যসভার যে সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি রীতিমতো কটাক্ষের সুরেই বলেছেন যে পাকাপোক্ত একটা বিরোধী জুটলো না আমাদের ভাগ্যে, মানে শাসক গঠন করলাম আমরা এত কষ্ট করে, কিন্তু পাকাপোক্ত একটা বিরোধী জুটলো না আমাদের ভাগ্যে, একদম কটাক্ষের সুরে কথাটি বলেছেন। তাহলে কি এইবার পশ্চিমবঙ্গে বিজেপির যে হাত, সেই হাত কি আরো শক্ত হলো? একদম মানে সর্বাংশে সত্য, বিজেপির হাত শক্ত হলো। এটাও আবার ঠিক কথা, গণতন্ত্রে একটা বিরোধী পজিশন থাকা উচিত, না হলে শাসক দল যে কাজটা করছে দ্যাট শুড নট বি ইভালুয়েটেড। আপনি যে কাজ করছেন সেটা সব কাজ তো ভালো করতে পারেন না, অবভিয়াসলি একটা মানুষ তো সব কাজ তো ভালো করতে পারে না। তো প্রত্যেকটা কাজের ইভালুয়েশন কারা করবে? হয় জনগণ তো একটা করবে, আর তার সঙ্গে বিধানসভার যে বিরোধীতে থাকবে তারা করবে, যে তুমি যে কাজটা করেছো, হাউ মাচ ইট ইজ কারেক্ট, হাউ মাচ ইট ইজ রং। সেটাই বিরোধীরা অনেকটা উইক হয়ে যাচ্ছে, বিরোধীরা একটু স্ট্রং হলে ভালো হতো।
আচ্ছা, একের পর এক ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে যে একের পর এক নেতা গ্রেফতার হচ্ছে এবং তাদের ওপর রীতিমতো ডিম থেরাপি হচ্ছে। ডিম থেরাপি শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, তারপরে মদন মিত্রর ওপর ডিম থেরাপি হয়েছে, অনেক নানা যারা গ্রেফতার তাদের উপর ডিম থেরাপি হয়েছে। এবং সব্যসাচী দত্ত তিনি যখন গ্রেফতার হলেন, তার ডিমের সাথে সাথে তার উপর গোবর থেরাপিও হলো। কি বলবেন, মানে একজন বিধাননগরের চেয়ারপারসন ছিলেন সব্যসাচী দত্ত, কি বলবেন? বিধাননগরের চেয়ারপারসন ছিল, অবশ্যই বিধাননগরের একটা সময় রাজারহাটের বিধায়ক ছিল। কি অত্যাচারটা সে করেছে আমরা জানি 2021-এ। আমি দত্তাবাদে, আমি সেই সময় 2019-এ আমি জয়েন করেছি, 2021-এ আমি পার্টির সমস্ত মানিকতলা বিধানসভায় কি দেখেছি কিছু পোর্শন দত্তাবাদের থেকে লোকজন আসতো। আমি অনেকগুলো থানায় কমপ্লেন দিয়েছি, সব কিছু দেখাশোনা করেছি। কি অত্যাচার সে দত্তাবাদে করেছে, মানে কল্পনার বাইরে। ক্ষমতাকে যে কিভাবে ইউজ করতে হয় এদের থেকে শিখতে হবে। দে আর দা মানে ক্ষমতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে নিজের পার্টির গঠনতন্ত্র কায়েমতন্ত্র করতে গিয়ে কিভাবে কোচ করতে হয় এদের থেকে শিক্ষণীয়। সেই যে লোকজন এনাকে যে ভালোবেসে ডিম বা গোবর থেরাপি করছে, এটা তাকে কিছুটা হলেও সম্মান দেওয়া হচ্ছে। যে লাঠি সোটা বললেও মুড়ে আসছে না, সেটা ভাগ্য ভালো। আর এটাও বলছি, আজকে যদি বাই চান্স তৃণমূল ক্ষমতায় আসতো, আমরা এখানে বসে ইন্টারভিউ, আচ্ছা আচ্ছা লোক বসে, আমাদের সম্মানীয় পার্টি প্রেসিডেন্ট বলেছে, আমরা এখানে ইন্টারভিউ দেওয়ার অবস্থায় থাকতাম না। 2021-এ যেমন 250 লোক, বেশি লোক প্লাস লোক মারা গেছিল, এবার 500,000 লোক মারা যেত। একদম শেষ দুটো প্রশ্নে আসছি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেটাকে আপনি আইনিভাবে কিভাবে বিশ্লেষণ করতে চান? আইনের শাসন চলছে, জিরো টলারেন্স চলছে, প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করা হচ্ছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মহিলাদের জন্য অনেক নানা ব্যবস্থা চালু হয়েছে। মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াত করা হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য এখন পিঙ্ক পুলিশ রাস্তায় দেখা যাচ্ছে। এবং অগ্নিমিত্রা পল তিনি বারবার বলেছেন যে মহিলাদের যে সুরক্ষা, তার জন্য তার দায়িত্ব প্রশাসনের, সেই দায়িত্ব প্রশাসন নেবে। এবং তাহলে কি মহিলা সশস্ত্রীকরণের যে কথা এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসতো, সেই মহিলা সশস্ত্রীকরণের একদম সত্যঘরের মানে বাস্তবায়ন কি হলো পশ্চিমবঙ্গে? আপনি যে কোশ্চেনটা করলেন, এই যে মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে, তার প্রমাণটা আপনি কাগজও দেখতে পারবেন। যে মহিলা এই যে বাসে ফ্রি সার্ভিসটা করার পরে বাসে এত ভিড় হচ্ছে, গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে বাসের সংখ্যা বাড়াতে হয়েছে। ইট হ্যাজ বিন প্রুভড, রাইট? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে পিঙ্ক পুলিশ সিটের, এটা অলরেডি আমাদের সম্মানীয় মাননীয় মন্ত্রী অগ্নিমিত্র বলেছে এটা, যে এটাকেও বাস্তবায়ন করা হবে, যাতে থানা লেভেলে একদম পুলিশ থাকে এবং পিঙ্ক পুলিশ যাতে রাত্রেবেলাও থাকে। কেন আমরা পিঙ্ক পুলিশ যে করা হয়েছে, কেন অনেক মহিলারা কর্মক্ষেত্রে রাত্রেবেলা বাড়ি ফেরে। এখন সল্টলেকে আমরা দেখি বহু কনসালটেন্ট রাত্রেবেলা কাজ করতে যায়, রাত্রেবেলা বাড়ি। কেন IT 24/7 365। সুতরাং রাত্রেবেলা মহিলাদের যে মুভমেন্টটা, সেটাকে এনশিওর করতে হবে যাতে তারা সেফলি মুভ করতে পারে। দিদির ওই কথাটা মনে আছে, যখন ঘটনাটা ঘটলো, রাত্রি 8টার পর আর মহিলারা বেরোবে না, কেন? কোথাও লিখে দেওয়া আছে নাকি? এখন আইটির যুগ, এখন সফটওয়্যার চলছে, এখন সমস্ত ইভেন আমাদের ল ফার্মও কত রাত পর্যন্ত কাজ হয় আমাদের। তাহলে মহিলারা রাস্তায় 8টার পরে বেরোবে না? এটা কোনো স্টেটমেন্ট হলো? এটা দায়িত্বজ্ঞানহীন স্টেটমেন্ট দেওয়া। যেখানে হোল ওয়ার্ল্ড চলছে, যেখানে চলছে, তো এখন যাতে সেফলি মুভমেন্ট মহিলারা রাত্রেবেলা করতে পারে, সেটা পশ্চিমবঙ্গ সরকার এনশিওর করবে। দ্যাট হ্যাজ বিন এনশিওর্ড, যাতে কোনো রকম কোনো ইস্যুস না হয়। আজকে বম্বে থেকে, গুজরাট থেকে রাত্রি 2টোর সময় আপনি স্কুটি নিয়ে একটা 22 বছরের মহিলা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায় না। ঠিক আছে? তো এটাই এইভাবেই আস্তে আস্তে, এতদিন যেটা লোকে দেখেনি, এবার আস্তে আস্তে লোকে পরিবর্তন দেখবে। আমরা 2011-তে যখন তৃণমূল সরকার ক্ষমতা এলো, তখন অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, সে নারীর অধিকার সুরক্ষা করবে। আদৌ কি সেটা হয়েছে? হয়নি তো। এত একের পর এক ক্রাইম ঘটে গেছে, শুধু সেটিং আর থানা থেকে ছাড়া, কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে, সেটিং হয়েছে, বা সেখানে রাষ্ট্র সাপোর্টেড হয়েছে। যেমন অভয়া, রাষ্ট্র সাপোর্টেড একটা প্ল্যান্ড ওয়াইজ মার্ডার, অনেক কিছু দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য হবে সেটা।
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট সোমনাথ শাহ। আপনারা তার যে মূল্যবান বক্তব্য, সেই বক্তব্য শুনলেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি মূল্যবান কোনো বক্তব্য থাকে যার জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি। অসংখ্য ধন্যবাদ।